Hello students, welcome to my YouTube channel School of Physics with Kaushik sir. দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনের একটা পার্ট। সেই পার্টটাতে আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম থিওরি, যেটা আমি লেকচার 1-এ করিয়েছি, আর লেকচার 2-এতে ডিফারেন্ট টাইপস অফ এমিশন প্রসেস সেটা করেছি। আজকে আমরা মেন পার্ট ফটো ইলেকট্রিক এফেক্ট এই পার্টে ঢুকবো। তার আগে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, দ্যাট ইজ ডুয়েল নেচার, এই জিনিসটা রেডিয়েশন অ্যান্ড ম্যাটারের কী কী থাকে, কোনটা কোনটাকে এক্সপ্লেন করতে পারে, কোনটা কোনটাকে এক্সপ্লেন করতে পারে না, এই টার্মসগুলো নিয়ে আমরা আজকে আসবো। দেখো এই যে দেখ লেখা আছে ডুয়েল নেচার অফ ম্যাটার আর একটা হচ্ছে রেডিয়েশন। ফার্স্ট অফ অল আমি যেটা লিখছি রেডিয়েশন, রেডিয়েশন यानी লাইট তার দুটো নেচার, টু টাইপস অফ নেচার। ওয়ান ইজ ওয়েভ নেচার অ্যান্ড অ্যানাদার ইজ পার্টিকেল নেচার। দেখো এইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব, ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার। সেম অ্যাজ ম্যাটারের কনসিডারেশনের ক্ষেত্রে that have also two types of nature, one wave nature and another particle nature. ওকে, এবার রেডিয়েশন यानी লাইটের ওয়েভ নেচার, এটা দেখো আমরা পড়ে এসেছি, অনেকদিন থেকেই পড়ছি কোন কোন ফিনোমেনাগুলো এই লাইটের ওয়েভ নেচার, দ্যাট ইজ লাইটকে আমরা যখন ওয়েভ হিসেবে কনসিডার করছি, লাইটকে যখন আমরা ওয়েভ হিসেবে কনসিডার করছি তখন কোন কোন ফিনোমেনাগুলো তাকে এক্সপ্লেন করতে পারছে। যেটা দেখো আমরা বলি এই ফিনোমেনাগুলো যেমন হচ্ছে দেখো রিফ্লেকশান। ফার্স্ট অফ অল আমরা যেগুলো মেনলি বলে দিচ্ছি একবারে, এক নাম্বার হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড আর একটা হচ্ছে পোলারাইজেশন। মেন এই তিনটে ফিনোমেনা, এই তিনটে বললেই হয়, তাছাড়া তো রিফ্লেকশন, ডিফ্রাকশন এগুলো তো আছেই। তাহলে ওয়েভ নেচার এক্সপ্লেন করছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন অ্যান্ড পোলারাইজেশন। সেম অ্যাজ পার্টিকেল নেচার কোনগুলো? পার্টিকেল নেচার হচ্ছে ফার্স্ট এক নাম্বার, যেটা আমরা আজকে আমাদের যেটা পড়ার ফটো ইলেকট্রিক এফেক্ট। সেকেন্ড সেম টাইপের আরেকটা আছে যেটাকে আমরা বলি কম্পটন এফেক্ট। ক্লাস 11-এ দেখো আরেকটা পড়ে এসছি আমরা, যেটার নাম হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্যাপারটা দেখো কীরকম ধারা, ব্যাপারটা হচ্ছে দেখবে আমাদের লাইফেও কিছু কিছু ফ্রেন্ড আমাদের থাকে, যে ফ্রেন্ডগুলো আমাদের সামনে এক কথা বলে, পিছনে এক কথা বলে। ঠিক সেরকম ধরাই তার দুরকম ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমার কাছে ভালো সাজা, অন্যজনের কাছে খারাপ সাজা, বা আমার কাছে খারাপ সাজা, অন্যজনের কাছে ভালো সাজা। ঠিক এরকম ধরো এই রেডিয়েশন অফ লাইটেরও দুটো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। লাইটের একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা নেচার হচ্ছে ওয়েভ নেচার, আর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পার্টিকেল নেচার। দ্যাট ইজ লাইটকে যখন আমরা ওয়েভ হিসেবে রিয়েলাইজ করি বা ওয়েভ হিসেবে ধরে থাকি, কনসিডার করি, তখন লাইটের ইন্টারফারেন্স, ডিফ্রাকশান, পোলারাইজেশন, রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিসপারশন, স্ক্যাটারিং, এই ফিনোমেনাগুলোকে ওয়েভ নেচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো। আর কি পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করতে পারবো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ফিনোমেনাগুলোকে আমরা পার্টিকেল নেচার হিসেবে কনসিডার করে এক্সপ্লেন করতে পারবো। দ্যাট ইজ আমাদের যেটা এখানে চ্যাপ্টার, যেটা হচ্ছে যদি বলো বোর্ডের রেসপেক্টে ফটো ইলেকট্রিক এফেক্ট, বোর্ড জয়েন্ট সবেতেই আছে, বোর্ড নিট জয়েন্ট এক্সেট্রা কম্পিটিটিভ বেস এক্সামের ক্ষেত্রে। আর এই যে কম্পটন এফেক্টটা, এটা অ্যাকচুয়ালি আমাদের বোর্ডের ক্ষেত্রে নাই, কম্পিটিটিভ বেস এক্সামের ক্ষেত্রেই আছে, ঠিক আছে। আর ব্ল্যাক বডি রেডিয়েশন এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি,
হিট ট্রান্সফার যে চ্যাপ্টার, হিট ট্রান্সফারের সেই চ্যাপ্টারে। এবার হচ্ছে দেখো, এটা গেল রেডিয়েশন অফ লাইটের ক্ষেত্রে। সেম অ্যাজ ম্যাটারের ক্ষেত্রেও তারও ওয়েভ একটা নেচার, পার্টিকেল একটা নেচার, ঠিক আছে। এই ওয়েভ নেচারটা যেটা করা হয়েছিল মেনলি করেছিল ডেভিসন একটা এক্সপেরিমেন্ট দিয়ে, অ্যান্ড জার্মান নামের একটা সায়েন্টিস্ট, সেটা হচ্ছে ইলেকট্রন ডিফ্রাকশন। এইটা দিয়ে দেখো ডিফ্রাকশন, অবভিয়াসলি ডিফ্রাকশন কার হয় এখানে আমরা দেখে এসেছি, এই যে ডিফ্রাকশন ওয়েভের, তাহলে এটা ওয়েভ নেচার। পার্টিকেল নেচারের আরও অনেক কিছু এক্সাম্পল আছে। আর এই দুটো কি অ্যাকচুয়ালি মিক্সড করে যেটা একটা সায়েন্টিস্ট ভেরি ফেমাস, যেটা হচ্ছে লুইস ডি ব্রগলি, এই ওয়েভ পার্টিকেল এই দুটোর অ্যাসপেক্টে যে একটা থাকলে আর একটা এক্সিস্ট করবেই, এই দুটো নিয়ে এসছিল হচ্ছে তো লুইস ডি ব্রগলি। ওকে, তাহলে লাইটের দেখো প্রথম কি থিওরি, প্রথম যেটা একবারে আমরা দেখো ক্লাস 7-8 থেকে পড়ে আসছি, ফার্স্ট যেটা সেটা আমরা বলবো হচ্ছে নিউটনের ছিল, যেটা ছিল কর্পাসকুলার থিওরি। দ্যাট ইজ তখন বলা হয়েছিল লাইটটা কনসিস্ট অফ কর্পাস্কেল, ঠিক আছে। তারপর এলো আমাদের এই যে ওয়েভ থিওরি, এই ওয়েভ থিওরি কার, হাইগেন্স অ্যান্ড ইয়াং, এই দুজনে মিলে করেছিল। অ্যাকচুয়ালি সব কিছু এক্সপেরিমেন্টারি মেনলি আমাদের বলা হয়, এই ওয়েভ থিওরিটাকে বেশিরভাগ বইতেই আমাদের ইয়াংস লেখা থাকে, কিন্তু ইয়াংস জেনারেলি তার নয়, হাইগেন্স ইয়াংস দুজনে মিলে একসাথেই করেছিল, ঠিক আছে। এটা ওয়েভ থিওরি। তারপর আমরা আস্তে আস্তে এলাম হচ্ছে পার্টিকেল থিওরি। এই দুটোকে দেখা যাচ্ছে একসাথে কোএক্সিস্ট করছে, যেটা অ্যাকচুয়ালি এই কনসেপশনটা পরে ভুল কনসিডার করে নেওয়া হয়েছে। মানে বলতে পারো কোয়ান্টাম মেকানিক্স একটা বিরাট বড় জিনিস, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল মেকানিক্সের অ্যাসপেক্টে এটাকে আমরা ধরে থাকি। কোয়ান্টাম মেকানিক্যালি হচ্ছে ওয়েভ থিওরি আর পার্টিকেল থিওরি, দ্যাট ইজ লাইটের কোনো ফিনোমেনা তাকে ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে, আবার লাইটের কোনো ফিনোমেনা তাকে আমরা পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারি। তো সেটা আমরা আজকে দেখলাম। এই যে তার মধ্যে যে পার্ট আমাদের ফোটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই ফোটো ইলেকট্রিক এফেক্টটা তো আমাদের পড়তেই হবে, তার সাথে সাথে কম্পটন এফেক্টটাও আমি কিছুটা বলে দেব, টোটাল চ্যাপ্টারটা শেষ করে নিয়ে কম্পটন এফেক্টের জন্য। আর এই যে ডেভিসন জার্মার একটা এক্সপেরিমেন্ট দেখো, আমি যেটা লিখেছি, এই যে ডেভিসন অ্যান্ড জার্মার যেটা করেছিল, ডি ব্রগলি হাইপোথিসিস সমস্ত কিছু কমপ্লিট করার পর এই ডেভিসন জার্মার অ্যান্ড এই কম্পটন এফেক্ট, এইগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস করাবো, ঠিক আছে। তো আজকে আমাদের মেনলি পার্ট হচ্ছে ফোটো ইলেকট্রিক পার্টে আমরা ঢুকে যাই। প্রথম হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। এই ফোটো ইলেকট্রিক এফেক্টটা ফার্স্ট অফ অল কীভাবে কী হয়েছিল, তার কি আমরা পাই অ্যাকচুয়ালি সেই সম্বন্ধে, সেগুলো আমরা ফার্স্ট অফ অল জানবো। দেখো, ফোটো ইলেকট্রিক এফেক্ট, এটা প্রথম ফার্স্ট দেখো এরকম দ্বারা দেখা হয়েছিল যে এটা একটা মেটালিক প্লেট, এর ওপর লাইট এসে পড়ছে, যেটা আমি আগের দিনও দেখো একটুখানি বলেছি, এখান থেকে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন এমিট করছে, এটা হচ্ছে ফোটন হ্যাভিং লেস ওয়েভলেন্থ, ঠিক আছে। এটা তো আমরা না বলে দিলাম, কিন্তু এর যে অরিজিনাল যে ফিনোমেনাটা
মানে এটা হঠাৎ করে কোত্থেকে কী এলো, কে দেখেছে, তার থেকে এগুলো এক্সপেরিমেন্ট করেছে, সেটা আমাকে প্রথম জানতে হবে। ফার্স্ট অফ অল যে প্রথম দেখেছিল সে হচ্ছে হেনরিচ হার্টজ, 1887-এ, ঠিক আছে, 1887-এ সে কী করেছিল, একটা ইলেকট্রিক ডিসচার্জ টিউবের টিউব, এই ডিসচার্জ টিউবের যে দুটো প্লেট হয়, দুটো প্লেট, ঠিক আছে, দুটো প্লেটের যে কোনো একটা ওয়ান অফ দি প্লেট এতে আল্ট্রাভায়োলেট লাইট ফেলেছিল। যে কোনো একটা প্লেট নেওয়া হয়েছিল, সেই প্লেটে হচ্ছে একটা আল্ট্রাভায়োলেট লাইট বা আল্ট্রাভায়োলেট রে এটা ফেলা হয়েছিল। দিয়ে সে দেখেছিল যে ইলেকট্রিক ডিসচার্জ টিউব ডিফিউজ ইজিলি, মানে যেটা বলতে বোঝায় যে এখানে এই যে ইউভি লাইট পড়েছে, ইলেকট্রিক ডিসচার্জ টিউবে আমি কারেন্ট পাচ্ছি। খুব জেনারেল ল্যাঙ্গুয়েজে যেটা বলা যায় আমাদের, যে ইলেকট্রিক ডিসচার্জ টিউব থেকে আমি একটা কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। এটা দেখেছিল হচ্ছে হার্টজ, বাট সে কিছু এক্সপ্লেন করতে পারেনি, সে জাস্ট দেখেছিল, ঠিক আছে। এই হার্টজ যেটা বলেছিল। তারপরে একটা সায়েন্টিস্ট এসছে, তার নাম হচ্ছে, এই মোটামুটি সেম টাইমই এসছে, তার নাম হলওয়াচ বলে একটা সায়েন্টিস্ট। সেও কি করেছে, একটা ইভাকেটেড টিউবের মধ্যে দুটো জিঙ্কের প্লেট নিয়েছে, ঠিক আছে। একটা ইভাকেটেড গ্লাস টিউব, সেই ইভাকেটেড গ্লাস টিউবের মধ্যে দুটো জিঙ্কের প্লেট নিয়েছে। এবার এই ইভাকেটেড গ্লাস টিউবের যে জিঙ্ক প্লেটটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সেই নেগেটিভ টার্মিনালে যদি ইউভি লাইট ইনসিডেন্ট হয়, তখন সে দেখতে পেয়েছে সেখান থেকে কারেন্ট সোজ ইন দি সার্কিট। সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে সার্কিটে কারেন্ট শো করছে। দেখো এখানে আমি যেটা লিখেছি, হলওয়াচ যেটা দেখেছিল সে করেছিল হচ্ছে একটা ইভাকেটেড টিউব নিয়েছে, সেই ইভাকেটেড টিউব তার মধ্যে দুটো জিঙ্কের প্লেট আছে, যে প্লেটটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, সেই টার্মিনাল দ্যাট ইজ সেই জিঙ্ক প্লেটটাতে ইউভি লাইট ইনসিডেন্ট হয়েছে। ওকে, ইউভি লাইট ইনসিডেন্ট হওয়ার পর সে দেখতে পাচ্ছে সেই যে সার্কিটটা রয়েছে, সেই সার্কিটটাতে কারেন্ট শো করছে। বাট এখানে আরেকটা জিনিসও লিখে দেওয়া যায়, যেটা আমি এই দিকটায় লিখছি, বাট when UV light falls on the positive terminal connected plate, circuit does not show any কারেন্ট। তারপর দেখা যাচ্ছে যে আমার যখন ইউভি লাইটটা অ্যাকচুয়ালি পজিটিভ টার্মিনাল যে প্লেটটাতে কানেক্টেড আছে সেই প্লেটটায় পড়ছে, তখন কিন্তু কোনো রকম কারেন্ট শো হচ্ছে না। ওকে, তাহলে কারেন্ট শো যদি না হয়, তাহলে সে এই জিনিসটা হলওয়াচ সে শুধুমাত্র জাস্ট দেখেছিল, বাট সে কোনো কিছু এক্সপ্লেন করতে পারলো না। এখান থেকে এই জিনিসটা কোনো কিছু সে এক্সপ্লেন করতে পারলো না। তাহলে এরপর এসছে যে সায়েন্টিস্ট, সেটা হচ্ছে লেনার্ড। 1900-এ অ্যাকচুয়ালি 1900-এ লেনার্ড এসছিল
এই দুটো জিনিসকে এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, তাহলে লেনার্ড কি বলছে সেটা আমরা দেখব। এখানে তাহলে কি কি পেলাম, দুজন, একটা হচ্ছে হার্টজ আর একটা হচ্ছে হেনরিচ হার্টজ সায়েন্টিস্টার নাম, আর একটা হচ্ছে হলওয়াচ। ওকে, দেন তাহলে আমাদের যে এসছে তার নাম হচ্ছে লেনার্ড। ওকে, দেখো লেনার্ড কি বলছে, এবার আসি। নাইনটিন হান্ড্রেডে এসছে হচ্ছে সায়েন্টিস্টটা লেনার্ড। লেনার্ড বলছে যখন একটা লাইট, এই লাইটটা কি হতে পারে, ইউভিও হতে পারে অর ভিজিবল লাইটও হতে পারে, অবভিয়াসলি তার ফ্রিকোয়েন্সি হাই, और বলতে পারি আমরা ফ্রিকোয়েন্সি হাই মিন্স और লিখে দিলাম লেস ওয়েভ লেন্থ, এটাও লেখা যায়। এই লাইটটা যখন ইনসিডেন্ট হচ্ছে, সে বলছে যে মেটাল যে প্লেটটা রয়েছে, মেটাল প্লেট, ঠিক আছে, এই মেটাল প্লেটের যে ফ্রি ইলেকট্রন, এই লাইটটার একটা নিশ্চয়ই এনার্জি রয়েছে, সেটা নিয়ে আমরা এক্ষুনি আসবো। এই যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, সেই লাইটটার একটা এনার্জি আছে। তাহলে এই ফ্রি ইলেকট্রন গেটস এক্সাইটেড অ্যান্ড এমিটেড ফ্রম দি মেটাল সারফেস। এই ফ্রি ইলেকট্রনগুলো আগের দিনে আমি বলেছি এমিশন প্রসেসগুলো। তাহলে এই মেটাল প্লেটের হাই এনার্জি লাইট এসে পড়ছে, ফ্রি ইলেকট্রনগুলোকে এক্সাইট করছে, ফ্রি ইলেকট্রনগুলো তাহলে কি করছে, এই মেটাল সারফেস থেকে এমিট করে যাচ্ছে। এবার আমাদের কাছে তো জানা আছে, আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছি, I is equals to dq by dt. ওকে, দ্যাট ইজ ইলেকট্রন দ্যাট ইজ ওয়ান টাইপ অফ চার্জ। তাহলে সেই চার্জটা যদি ফ্লো করে তাহলে অবভিয়াসলি কারেন্ট পাবো, তার জন্যই ওই যে কারেন্ট পেয়েছিলাম, এটা লেনার্ড বলেছে। ঠিক আছে, এই যে ফিনোমেনাটা সেটারও নাম দিয়েছে হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে এই যে ফোটো ইলেকট্রিক এফেক্টের কথা আমরা বললাম, যেটা লেনার্ড সে এটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করেছিল, তার পারফেক্ট এক্সপ্লেনেশন কিন্তু দিতে পারেনি। আমরা পরে পরে আস্তে আস্তে দেখবো তারও কিছু ফেলিওর আছে। ঠিক আছে, সেগুলো লাস্ট পর্যন্ত এক্সপ্লেন করেছিল হচ্ছে আইনস্টাইন আর প্লাঙ্ক। আইনস্টাইন এইটার জন্যই অ্যাকচুয়ালি নোবেল পেয়েছিল। আইনস্টাইন কিন্তু রিলেটিভিটি থিওরির জন্য কিন্তু নোবেল পায়নি, এটার জন্য নোবেল পেয়েছিল। এরপর দেখো, এরপর এই যে আমি এখানে বললাম এই জিনিসটা আমি আগে একটু করিয়ে দিই, তারপর ফোটো ইলেকট্রিক এফেক্টে আবার আমরা আসবো। যে আমি বললাম লাইট, এটা দেখো ফ্রিকোয়েন্সি হাই অর লেস ওয়েভলেন্থ, এর একটা এনার্জি আছে। এর যে এনার্জিটা সেটাকে আমরা বলি হচ্ছে এইচ নিউ। ওকে, এই ব্যাপারটা একটুখানি নিয়ে আসি, তারপর আমরা ফোটো ইলেকট্রিক এফেক্টে ফাইনালি একবারে ঢুকে যাব। তো এই লাইটের যে এনার্জি, এই নিয়ে প্রথম এসেছিল লাইটটা কি ধরনের, মানে কোন টাইপসের ওয়েভ, এগুলো নিয়ে ফার্স্ট অফ অল এসেছিল হচ্ছে প্লাঙ্ক। ঠিক আছে, প্লাঙ্ক আর আইনস্টাইন মিলেই করেছিল, তো প্লাঙ্কের থিওরি হিসেবেই আমরা এটাকে কনসিডার করে থাকি। সে কি বলেছিল দেখো, সেখানটা লেখা যাক, এখানটা মুছছি আমি। ফার্স্ট অফ অল তাহলে এখানটা লেখা যাক, প্লাঙ্ক থিওরি। প্লাঙ্ক থিওরিতে প্লাঙ্ক বলছে যে লাইট is an electromagnetic wave। ওকে, লাইটটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে
আমাদের প্লাঙ্ক বললো, তো অবভিয়াসলি আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো আমরা জানি এটা আগে থাকতেই জানতাম যে লাইট ইজ এ অবভিয়াসলি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও লিখে দেওয়া বেটার, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বাট এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্লাঙ্ক মেনলি যেটা বলেছিল ইলেকট্রোম্যাগনেটিক radiation is not a wave in nature but consist of stream of particles called photons। তাহলে আমাদের প্লাঙ্ক যেটা বলছে, প্লাঙ্ক বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ নট এ ওয়েভ ইন নেচার, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা সেটা এই কনসিডারেশনের ক্ষেত্রে ওয়েভ নয়, বাট কনসিস্ট অফ স্ট্রিম অফ পার্টিকেলস কল্ড ফোটনস, ঠিক আছে। তাহলে আমরা দেখো এটা হচ্ছে প্লাঙ্ক বললো যে এই লাইনটা আমাদের কাছে মেন পার্ট, যে স্ট্রিম অফ পার্টিকেলস কল ফোটন, এই লাইনটা আমাদের কাছে মেন পার্ট, ঠিক আছে। তাহলে এই যে ফোটন, এর ফোটনের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেটা আমরা আসছি। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, photon is electrically neutral, দ্যাট ইজ ফোটনের কিন্তু কোনো রকম চার্জ নাই, এটা ফার্স্ট কনসিডারেশন, ওকে। সেকেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, photon moves with a velocity of light, that is 2.99 into 10 to the power 8 meter per second, যেটা নিয়ার ইকুয়ালস টু আমরা লিখি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ফোটনের বা ফোটন যে ভেলোসিটিতে মুভ করে সেটা, ওকে। তারপর থার্ড, ফোটন ক্যারিজ এনার্জি E equals to h নিউ। এক একটা ফোটন ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি সিঙ্গেল ফোটন, ওকে। সিঙ্গেল ফোটন, ফোটন ক্যারিজ উইথ এনার্জি E is equals to h নিউ। তাহলে এই জায়গাটায় দেখো লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, কোনটা কি এখানে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের কনস্ট্যান্ট, আচ্ছা। সিটা হচ্ছে স্পিড অফ লাইট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট লাইট, ওকে। আর নিউ তো ফ্রিকোয়েন্সি, সেটা আমরা জানি। তাহলে দেখো এই যে এইচ বলেছি প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত 6.62, কোনো কোনো বইতে 6.623ও থাকে, কোনো কোনো বইতে 6.624ও থাকে, কোনো কোনো বইতে 6.625ও থাকে, আবার কোনো কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে 6.6 ধরি আমরা ক্যালকুলেট করি, যেমন জেই বলো নিট বলো এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে অল টাইম আমরা 6.6 ধরেই ক্যালকুলেট করবো, কারণ পয়েন্টের পর যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমাদের খুব বেশি কিছু দরকার লাগবে না। তো আমি 6.623 লিখলাম ইন্টু 10 to the power 34 জুল সেকেন্ড, ওকে। তাহলে ফোটন যে এনার্জিটা ক্যারি করছে সিঙ্গেল ফোটন হলে
তার ক্ষেত্রে হবে E ইজ ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে যদি এক একটা ফুল ওয়েভ প্যাকেট ধরি, সো টোটাল এনার্জি অফ ওয়েভ প্যাকেট consist of n number of photon E equals to NH nu। ঠিক আছে, যে টোটাল এনার্জি অফ দি ওয়েভ প্যাকেট, যে এক একটা প্যাকেটের মধ্যে কনসিস্ট অফ, আমি লিখে দিয়েছি দেখো, কনসিস্ট অফ স্ট্রিম অফ পার্টিকেলস কল ফোটন। তাহলে হিউজ নাম্বার অফ যদি ফোটন পার্টিকেল থাকে, এন নাম্বার অফ ফোটন পার্টিকেল থাকলে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে NH নিউ। এটা আমরা কনসিডারেশনে আনতে পারি। আচ্ছা, এটা তিনটে ক্যারেক্টারিস্টিক্স হলো। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স আমি যাচ্ছি, এখানটা মুছছি এই জায়গাটা। Fourth, according to Einstein, theory of relativity থিওরি থেকে আমরা কি জানি, এখানটা লিখছি যে ইফ এ পার্টিকেল মুভস উইথ এ ভেলোসিটি near equals to velocity of light, that means v near equals to c, then the mass of the particle not remain but does not remain constant, that means কোনো একটা পার্টিকেল সেটা নিয়ার ইকুয়ালস টু যদি লাইট ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তার ক্ষেত্রে সেই পার্টিকেলটার মাসটা কনস্ট্যান্ট থাকবে না। তার জন্য লিখছি দেন দি মাস অফ দি পার্টিকেল ডাজ নট রিমেন কনস্ট্যান্ট, ভ্যারি according to the relation m is equals to m0 divided by 1 minus v square by c square, এই রিলেশনটা ওয়াইজ ভ্যারি করবে। ঠিক আছে, m equals to m0 divided by root under of 1 minus v square by c square। ঠিক আছে, এইখানে আমি একটা জিনিস লিখব যে এই m0টা কি, m0টা হচ্ছে রেস্ট মাস অফ দি পার্টিকেল। হ্যাঁ, m0টাকে আমরা বলি হচ্ছে রেস্ট মাস অফ দি পার্টিকেল, m0টা। তাহলে দেখো ফোটন, এই যেটা আমরা প্লাঙ্কের থিওরি ওয়াইজ আসছি ফোটন, সেই ফোটনটা তো আমাদের লাইট ভেলোসিটিতে মুভ করে। তাহলে এখানে লিখছি সিন্স photon moves with a velocity equals to light velocity, so mass of the photon does not defined
ফোটনের মাসকে আমরা ডিফাইন করতে পারি না। দ্যাট মিনস মাস অফ দি ফোটন becomes undefined. ফোটনের মাস হচ্ছে আনডিফাইন্ড। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো একবার, এখান থেকে আমি এই যে পয়েন্টগুলো লিখছি এগুলোকে আন্ডারলাইন করে দিচ্ছি, নোট ডাউন করে নেবে সবাই। এই লাইনটা আন্ডারলাইন করলাম। এই রিলেশনটা তো আমার মেনলি দরকার বটেই, তার সাথে সাথে এই জায়গাটা দেখো, m is equals to m0 divided by root under of 1 minus c by c তার হোল স্কোয়ার, বিকজ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ছিল। দ্যাট মিনস এটাকে যদি এইভাবে লিখি আমি এই ফরম্যাটেই, সি স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্যাট মিনস m0 বাই 0। তাহলে m0 ডিভাইডেড বাই 0, দ্যাট মিনস হচ্ছে এমটা ইনফিনিটি হয়ে যাবে। বাট আমার থিওরি ওয়াইজ মাস অফ দি ফোটন বিকামস আনডিফাইন্ড। ফোটনের মাসটাকে কিন্তু, যেহেতু সে লাইট স্পিডে মুভ করছে, তার মাসকে কিন্তু কোনোদিনই ক্যালকুলেট করা যায় না। তাহলে এই এমটাকে যদি আমার আনডিফাইন্ড করতে হয়, ম্যাথামেটিক্যালি আমরা জানি 0/0 ফর্ম এলে তবে আনডিফাইন্ড হয়। দ্যাট মিনস এখানে বলতে পারি হেয়ার m0 ইজ ইকুয়ালস টু 0, সো দ্যাট m ইকুয়ালস টু 0/0, দ্যাট ইজ আনডিফাইন্ড। ওকে, m0টাকে তাহলে অ্যাকচুয়ালি 0 হতে হবে, তবে m ইকুয়ালস টু 0/0 ফরম্যাট এসে আনডিফাইন্ড আমি তাকে বলতে পারবো। আদারওয়াইজ দেখো আমি তাকে কিন্তু আনডিফাইন্ড বলতে পারবো না। তাহলে এর থেকে আমি কনক্লুশনে কি এলাম? কনক্লুশনে এলাম এটাই, এর ফিফথ ক্যারেক্টারিস্টিক্সও আমি বলতে পারি যে রেস্ট মাস অফ এ ফোটন ইজ 0। রেস্ট মাস অফ এ ফোটন ইজ 0। ফোটনের যে রেস্ট মাসটা, ফোটনের রেস্ট মাসটা কিন্তু অবভিয়াসলি 0 হবে। তাহলে এটা লিখে দিয়েছি যে রেস্ট মাস অফ দি ফোটন ইজ 0। ব্র্যাকেটে যদি এটাও লিখতে চাও লিখে দিতে পারো যে m0 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ রেস্ট মাসটা হচ্ছে 0। ওকে, এটা ফিফথ ক্যারেক্টারিস্টিক্স হলো। এর সাথে সাথে এটাকে 6th নাম্বার ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতেও পারি, আদারওয়াইজ একটা ইন্টার রিলেশনও বলতে পারি। ঠিক আছে, দেখো এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে সবার। এই যে পার্টটা করলাম, এবারটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে আমাদের অনেক কিছু রিলেশন আমরা আসতে চলেছি আস্তে আস্তে। তো এরপর আমি চলে আসছি, দেখো 6th নাম্বার পয়েন্ট। Point number 6, if a particle having rest mass m0 and momentum carry লিখে দিলাম, carrying momentum p, তার এনার্জি কত হবে? E ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। E ইজ ইকুয়ালস টু, তার এনার্জিটা হবে মানে টোটাল এনার্জি E ইকুয়ালস টু রুট আন্ডার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। এই পার্টটা আসবে। ওকে, E ইজ ইকুয়ালস টু এটা। তাহলে দেখো ফোটনের ক্ষেত্রে কত হবে? তাহলে ফর ফোটনের দেখো রেস্ট মাস তো 0, তাহলে m0 ইজ ইকুয়ালস টু 0, দেন E ইকুয়ালস টু রুট আন্ডার অফ পি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে p ইন্টু সি, বিকজ m0টা 0, তাহলে এই পার্টটা ক্যান্সেল আউট। তাহলে E ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ পি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে পি সি। দেন এই জায়গাটা আমি চলে আসবো, এই যে p ইন্টু সি লিখেছি, তাহলে p ইজ ইকুয়ালস টু কত? E বাই সি।
ফর ফোটন ই ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে এইচ নিউ বাই সি এটাও লিখতে পারি। নিউ ইজ ইকুয়ালস টু কত, সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা বাই সি, দ্যাট মিনস এইচ বাই ল্যামডা, এটাও লিখতে পারি এখানে। ঠিক আছে, তাহলে মেন রিলেশন পি ইজ ইকুয়ালস টু ই বাই সি বা এইচ নিউ বাই সি, যেটা আমি দেখো ব্ল্যাক কালারের বক্স করে দিচ্ছি একটা। এই রিলেশনটা আমরা একটু পরে আসবো, ডি ব্রগলির হাইপোথিসিসের যখন করব সেটাতে আমরা আসবো। আদারওয়াইজ পি ইজ ইকুয়ালস টু ই বাই সি, দ্যাট মিনস হচ্ছে এইচ নিউ বাই সি। এইগুলো মোটামুটি ফোটনের ক্যারেক্টারিস্টিক্স আমাদের চলে এলো। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে এই যে ফোটন। ফোটনের এনার্জি আমি লিখেছিলাম ই ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, তাহলে এইচ সি বাই ল্যামডা। এবার এনার্জি, এই এনার্জিটা অল টাইম মোটামুটি হবে ইভি ইউনিটে আমরা করি, দ্যাট ইজ ইলেকট্রন ভোল্ট। আর ল্যামডাকে জেনারেলি হয় অ্যাংস্ট্রম অর ন্যানোমিটার এই ইউনিটই আমরা করি। তাহলে একটা যদি ইন্টার রিলেশন আমরা ক্যালকুলেট করে রাখতে পারি, বিকজ এইচ আর সি এগুলো তো কনস্ট্যান্ট, এর ভ্যালু আমার জানা আছে, তাহলে ভ্যারিয়েবল হলে ল্যামডাটা ভ্যারিয়েবল হতে পারে আর ইটা ভ্যারিয়েবল হতে পারে। দ্যাট ইজ যে কোনো কিছু ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাকে হয় ল্যামডা গিভেন দেওয়া থাকবে, ইটা ক্যালকুলেট করতে হবে, ই দেওয়া থাকবে, ল্যামডা ক্যালকুলেট করতে হবে। তাহলে সেই সেন্সে আমি যদি এখানে করি, দেখো যে ই ইজ ইকুয়ালস টু এইচের ভ্যালু হচ্ছে 6.624 ইন্টু 10⁻⁻34, যেটা আগে লিখেছিলাম। ই ইজ ইকুয়ালস টু 6.624 ইন্টু 10⁻⁻34। মেবি প্রিভিয়াস যখন এইচের ভ্যালুটা আমি লিখেছিলাম +34 লিখে দিয়েছিলাম, হয়তো সেই জায়গায় -34 হবে কিন্তু, হ্যাঁ যদি লিখে থাকি। সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডা ফার্স্ট অফ অল আমি অ্যাংস্ট্রমে নিচ্ছি, তাহলে ল্যামডা ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম থেকে মিটার মানে 10⁻⁻10। দেখো এতটা পর্যন্ত আমি যদি করি, ইটা এসআই ইউনিট, দ্যাট ইজ জুল সেকেন্ড, সিটা এই যে এসআই ইউনিট আমি ইয়েতে চাইছি, তার মানে এইচটা হচ্ছে এসআই ইউনিটে জুল সেকেন্ডে, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা অ্যাংস্ট্রমে লিখেছি, তাহলে অ্যাংস্ট্রম থেকে মিটারে করতে গেলে 10⁻⁻10। তাহলে এই জিনিসটাকে আমাকে ইভিতে আনতে গেলে এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করতে হবে, বিকজ দেখো আগের দিন আমরা শিখেছিলাম 1 ইভি ইজ ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এটা আমরা আগের দিন শিখেছি এই জায়গাটা। তাহলে যে ই ইজ ইকুয়ালস টু এই যে রিলেশনটা আসছে এখান থেকে আমরা লিখতে পারবো, এই ভ্যালুটা আসছে 12,422 বাই ল্যামডা, এই ল্যামডাটা হচ্ছে অ্যাংস্ট্রমেতে এটা। আর ইটা তাহলে কি, ইটা হচ্ছে ইভি ইউনিটে। এটাকে নিয়ার ইকুয়ালস টু ক্যালকুলেশনে ইজি করার জন্য 12,400 বাই ল্যামডা অ্যাংস্ট্রম এই ইউনিটেও করা থাকে। এটা ইভিতে 12,422 ডিভাইডেড বাই ল্যামডা অ্যাংস্ট্রম। ওকে, এটা তোমরা ক্যালকুলেট করে নিতেই পারো, ক্যালকুলেট করলে দেখবে এটা আসছে। যদি 6.624 ধরি, কোনো কোনো বইতে একবারেই 12,400 লিখে দেয় বাই ল্যামডা করে দেয় অ্যাংস্ট্রমেতে। তো ন্যানোমিটারে করলে কত হতো, 1240 বা 1242.2 যদি আমি ন্যানোমিটারে লিখি, সেটাও এখানে লিখে দিচ্ছি যে ইকুয়ালস টু 1242.2 বাই ল্যামডা, এটা আসবে ন্যানোমিটারে। তো এখান থেকে ক্যালকুলেশন আমরা করে নিতেই পারি যা আসবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে প্লাঙ্ক থিওরি। ওকে, আইনস্টাইন প্লাঙ্ক থিওরিও বলা যায়, শুধু প্লাঙ্ক থিওরিও বলা যায়, বিকজ আইনস্টাইনও কিন্তু এর সাথে যুক্ত ছিল, আইনস্টাইন অনেক কিছু এখানে হেল্প করেছে। তো এই গেল আমাদের টোটাল পার্টটা, এখানেই রাখলাম। নেক্সট আমরা নেক্সট ক্লাসে নেক্সট লেকচারে আমি যেটা তোমাদের করাবো সেই পার্টটা হচ্ছে মেন ফটো ইলেকট্রিক এফেক্ট। লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে তাহলে আমাদের স্টার্ট হবে। সেই লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে স্টার্ট হয়ে ফটো ইলেকট্রিক এফেক্টের যেগুলো এমিট করছে সেগুলো কি, কেন এমিট করছে সেটা তো আমরা আগেই পেয়ে এসেছি। তাহলে সে যে এমিট করছে তার কাইনেটিক এনার্জি কার কার ওপর ডিপেন্ড করবে, লাইট পড়লেই কি সেখান থেকে ফটো ইলেকট্রন এমিট করবে, বা যে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো এমিট করবে, সেই সব জিনিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। ওকে, চলো এগুলো সব নোট ডাউন করে নাও।
ভালো করে